প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানে একটু বিলম্বে আসার জন্য। আমি একদম দূর থেকে এলাম। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে, সেখানেই দায়িত্বে ছিলাম, সেখান থেকেই সরাসরি আসা। আমি মঞ্চ উপবিষ্ট সকলকে অভিনন্দন জানাই, বিশেষ করে যার আত্মজীবনী আজকে প্রকাশিত হচ্ছে, মানে একজন শিল্পী ফুটবলার বলতে পারেন। তার বাবার জাদু আমরা যখন ছোট ছিলাম তখন তার সবাই খেলা দেখতে শুরু করেছি। মাঠে যেতাম কয়েকটি প্লেয়ারের জন্য, যাদের পায়ের সেই শৈল্পিক সেই জিনিসগুলো আমরা দেখার জন্য। সেরকমই একজন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি দেশের হয়ে খেলেছেন, বাংলার হয়ে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। তো সেরকম একটা ফুটবলারের আত্মজীবনী প্রকাশে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য অত্যন্ত গর্বিত। আর বাংলার খেলাধুলো বলতে যাকে আমরা আইকন ভাবে, তিনি আজকে মঞ্চে রয়েছেন, যিনি বাংলাকে পথ দেখিয়েছেন। আমি জানি না, হয়তো আমার মনে হয় সৌরভ যদি ক্রিকেট না গিয়ে ফুটবল খেলতো, তারা হয়তো বাংলার শুধু নয় ভারতীয় ফুটবলও আজকে অনেকটা এগিয়ে যেতে পারত। ওর মধ্যে যে স্পিড, যে কিছু করে দেখার ক্ষমতা এবং অপোনেন্ট না ভেবে তাকে হারাবার ক্ষমতা, এটা আমার মনে হয় ভারতীয় ফুটবলে সৌরভকে খুব দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। একটা কথা ঠিক যে আমরা প্রশান্ত ব্যানার্জি সহ এখানে অনেক দিনের সমস্ত দিকপাল খেলোয়াড় আছে, তাদের আত্মজীবনী প্রকাশ হচ্ছে। কিন্তু আমি বলবো যারা অতীত দিনের ফুটবলার, তারা যদি ভারতীয় ফুটবলের উন্নতি কি করে হবে সেটা নিয়ে দেখেন, তাহলে আরো বেশি করে ভারতীয় ফুটবল সমৃদ্ধ হবে। একটা সময় যখন প্রশান্ত ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য সহ এরকম প্লেয়াররা, কিষাণ দে, কার কথা বলবো, অতীতের সমস্ত দিকপাল খেলোয়াড়রা খেলতেন। তার আগে চুনি গোস্বামী, শৈলেন মান্না, বলরাম চৌধুরী, তারা যখন খেলতেন, তারা যখন খেলতেন, তখন ভারতীয় ফুটবল একটা জায়গা উচ্চতায় ছিল। এশিয়ান গেমস বলুন, অন্যান্য খেলায় বলুন, আমাদের পরিসর ছিল 96। কেউ আমাদের বোঝালো যে বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের খেলার উন্নতি হবে। শুরু হলো, কলকাতা লিগেও বিদেশিরা খেলছেন, ISL-ও খেলছেন, কিন্তু আজকে আমাদের স্থান হচ্ছে 127। আমি জানি না পৃথিবীতে 10 লক্ষ মানুষ, 15 লক্ষ মানুষ আছেন, তারাও ওয়ার্ল্ড কাপ খেলছে। হয়তো আমাদের এই জীবদ্দশায় দেখে যেতে পারবো না ভারতবর্ষ কোনদিনও ওয়ার্ল্ড কাপ খেলছে। এই ফারাকটা কোথায়, এই গ্যাপটা কোথায়, এটা আমার মনে হয় যারা অতীত দিনের দিকপাল খেলোয়াড়, তারা যদি দিক নির্দেশ করেন, তাহলে কিন্তু ভারতীয় ফুটবল অনেকটা এগিয়ে যেতে পারে। আমি সমস্ত অতীতের দিকপাল খেলোয়াড়দের বলবো, যদি আপনার একটা না হয়, সবাই মিলে বসে একটা রোড ম্যাপ একটা তৈরি করে দিন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি একাডেমি করেছেন, 8টি একাডেমি, ফুটবল, আর্চারি, টেবিল টেনিস, টেনিস, রাইফেল শুটিং, ব্যাডমিন্টন, সাঁতার, মহিলা ফুটবল। আমরা কিন্তু সাফল্য পাচ্ছি। আজকে আমাদের যদি ফুটবল একাডেমির কথা ভাবেন, তাহলে কিন্তু আজকে বাংলার সাপ্লাই লাইন, সেই আন্ডার 13 হোক, 15 হোক, 17 হোক, মোর দেন 60% প্লেয়ার আমাদের একাডেমি থেকে যাচ্ছে। এবং আজকে মোহনবাগান, মাওয়াড়া এবং অন্যান্য ক্লাবেও আমাদের একাডেমি ছেলেরা খেলছে। আজকে আমাদের তীরন্দাজি হবে, তাহলে সেখানে দেখবেন যে এবার আমরা ন্যাশনাল গেমসে একটাই সোনা পেয়েছি, সেটাও আমাদের একাডেমির ছেলে জুয়েল সরকার। তো হবে না বলে কোনো কথা নেই। যদি একটা খেলা তো একটা বিজ্ঞানসম্মতভাবে প্রতিবার নির্বাচন ঘটানো যায়, তাহলে সেটা সম্ভব। আমি সেটাই বলবো যে আসুন আমরা সবাই ব্যক্তিগতভাবে না, সমষ্টিগতভাবে কিভাবে ভারতীয় ফুটবলের উন্নতি হবে। কারণ আমার দৃঢ় বিশ্বাস, যতদিন ভারতীয় ফুটবল দলে 7 থেকে 8 জন বাংলার প্লেয়ার থাকবেন না, ভারতীয় ফুটবল উন্নতি করতে পারবেন। ভারতীয় ফুটবল তখনই উন্নতি হয়েছে যখন বাংলার 7 থেকে 8 জন প্লেয়ার ছিল। আজকে তো ভারতীয় দলে একজনও বাংলার খেলোয়াড় নেই। সম্প্রতি অতীতে সুভাষিস ছিল, সুভাষিস বসু, তিনিও বাদ করেছেন। ফলে বাংলার ফুটবলের, ভারতীয় ফুটবলের কি অবস্থা আপনারা বুঝতেই পারছেন। ছোট ছোট দেশ, তাদের কাছে আমরা, থাইল্যান্ড, তাদের কাছে কিন্তু আমরা হারছি। তো
আমার মনে হয় যে আমাদের ফুটবল নিয়ে ভাবা উচিত এবং অতিথি ফুটবলারদের বলবো, যদি আপনারা বলেন আমরা সরকারিভাবে, যদি বলেন একটা সেমিনার ওয়ার্কশপ যা যা করা আমরা সরকারিভাবে করব। আসুন আমরা অন্তত বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে গিয়ে ভারতীয় ফুটবলকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনি। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।